পৃথিবী এক আজব কারখানা। কিছু বাস্তব গল্প আছে এখানে যেগুলো দেখে বা শুনে তাজ্জব বনে যেতে হয়। কখনো কখনো বিশ্বাসই হতে চায় না, এমনও হতে পারে। তেমনি কিছু বিস্ময়কর বা আজব গল্প নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের বিশ্ববিচিত্রা। আশা করছি আজ প্রতিটি গল্পই আপনাকে দেবে ভিন্ন রকম তথ্যের স্বাদ। সবচেয়ে বেশি বয়সী নারী আইস হকি খেলোয়াড় হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের লিন্ডা সিনরড। চলুন জেনে আসি বিস্তারিত। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে গত বছরের ৭ এপ্রিল দ্য ক্যাপিটালস উইমেন্স হকি লিগে গ্রে দলের হয়ে খেলতে নামেন লিন্ডা। ম্যাচে তার দল হারলেও মাঠে নেমেই নতুন এক রেকর্ড গড়েন তিনি। সেদিন লিন্ডার বয়স ছিল ৮৪ বছর ১৯৮ দিন, আর ওটাই ছিল তার শেষ ম্যাচ। লিন্ডা ৩৫ বছর বয়সে এই খেলা শুরু করেন। এর আগে কলেজে তিনি ফিগার স্কেটার ছিলেন। কলেজ পাশের পর ফিগার স্কেটিং ছেড়ে দেন। আইভি লীগ বিশ্ববিদ্যালয়ে প্রতিভাবান মেয়েরা খেলার সুযোগ পেলেও অধিকাংশ স্কেটারের জন্য ভালো মানের কোনো দলে যোগ দেওয়ার সুযোগ ছিল না। কিন্তু লিন্ডা হকি খেলায় এতটাই আনন্দ পেতেন যে তিনি ওয়াশিংটন ডিসি অঞ্চলের প্রথম নারী আইস হকি দলের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন হয়ে ওঠেন। তিনি নিজের গড়া দলে ১০ বছর খেলেছেন। মধ্য ৪০-এর পর লিন্ডার মনে হয়েছিল খেলোয়াড় হিসেবে তার বয়স হয়ে গেছে, তাই তিনি প্রথমবার অবসরের ঘোষণা দেন। প্রায় ২ দশক পর একদিন তিনি গুগলে নিজের পুরনো সহ খেলোয়াড়দের খুঁজতে বসেন। তারা কে কী করছেন, শুরুতে সেটা জানাই তার উদ্দেশ্য ছিল। লিন্ডা জানতে পারেন তার ৬৭ বছর বয়সী একজন সাবেক সহ খেলোয়াড় একটি দলের কোচ হিসেবে এখনও কাজ করছেন। এটাই তাকে নতুন করে খেলায় ফেরার অনুপ্রেরণা যোগায়। যখন খেলায় ফেরেন তখন লিন্ডার দলের বাকি খেলোয়াড়দের বেশিরভাগই তার থেকে অন্তত ২০ বছরের ছোট। এ দফায় ৮ বছর খেলার পর তিনি আবার অবসরে যান। সেবার লিগ থেকে তাকে অবসরে যেতে বলা হয়েছিল। ওই সময় লিন্ডার বয়স ছিল ৭৫ বছর। লিগ থেকে বলা হয়েছিল তার পারফরমেন্স আর প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য যথেষ্ট নয়। খেলোয়াড় সুলভ স্বভাবে লিন্ডা বিষয়টি মেনে নেন। তারপর তিনি ক্যাপিটালস লিগে যোগ দেন। এইডেন ম্যাকমিলানের বয়স মাত্র ১২ বছর। সে যুক্তরাষ্ট্রের ডালাসের বাসিন্দা। স্কুল পড়ুয়া এই বালক এমন এক কাজ করছে যা বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মাঝে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। বাড়িতেই সে বানিয়ে ফেলেছে পারমাণবিক চুল্লি। ডালাস ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের ৭ম শ্রেণীর শিক্ষার্থী এইডেন ম্যাকমিলান বাড়িতে নিজের খেলার ঘরে বানিয়ে ফেলেছে আস্ত এক নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর। মাত্র ৮ বছর বয়সে ম্যাকমিলান নিজের এই প্রকল্পের কাজ শুরু করে। প্রথম ২ বছর সে নিউক্লিয়ার ফিজিক্স ও ফিউশন নিয়ে নানা থিওরি পড়েছে। নিউ রিপোর্টের খবর অনুযায়ী তারপর ম্যাকমিলান তার মেশিনের প্রাথমিক রূপ অর্থাৎ ভার্সন তৈরি করা শুরু করে। এ কাজে ম্যাকমিলানকে সহায়তা করেছে লঞ্চপ্যাড। এটি ওয়েস্ট ডালাসের একটি অলাভজনক প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রকৌশলে উচ্চাভিলাষী প্রকল্প নিয়ে গবেষণায় সহায়তা করতে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এইডেন বলেছে তার জন্য এই প্রকল্পের কাজ সবসময় সহজ ছিল না। এ কাজের অভিজ্ঞতাকে সে একই সঙ্গে তৃপ্তিদায়ক ও হতাশাজনক বলে বর্ণনা করেছে। পুরো প্রকল্প শেষ করতে এইডেনের মোট ৪ বছর লেগেছে। এই সময় তার সামনে বারবার নানা বাধা এসেছে। তাকে প্রতিটি ধাপে সমন্বয় ও নিরাপত্তা যাচাই করতে হয়েছে। ছেলের কাজ নিয়ে এইডেনের মা শুরুতে খুবই উদ্বিগ্ন থাকতেন। কি ভুল হতে পারে এবং সেসব ঝুঁকি কিভাবে নিয়ন্ত্রণ করা হবে এগুলো ঠিকভাবে বুঝে নেওয়ার উপর তিনি জোর দিয়েছিলেন। ৪ বছর পরিশ্রমের পর সফল হয় এইডেন। তার যন্ত্রটি নিউট্রন উৎপাদন করা শুরু করে। এইডেন বলে মুহূর্তটি তার জন্য দারুণ আবেগের ছিল। শেষ পর্যন্ত তার দীর্ঘ পথ চলা শেষ হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। এইডেনের লক্ষ্য এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলা। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে একটি নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর তৈরির স্বীকৃতি পেতে সে কাজ করছে। সমুদ্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে মানুষ এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাচ্ছে।
শুনতে কাল্পনিক মনে হলেও ইউরোপের দেশ এস্তোনিয়ায় এমন দৃশ্যেরই দেখা মিলেছে। এবারের শীতে উত্তর ইউরোপে তাপমাত্রা এতটাই কমে গেছে যে সেখানে হ্রদ, নদী, এমনকি সমুদ্রের পানি পর্যন্ত জমে শক্ত বরফে পরিণত হয়েছে। ফলে এখন এস্তোনিয়া নাগরিকেরা জমে বরফ হয়ে যাওয়া সমুদ্রের ওপর দিয়ে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ পথ ধরে গাড়ি চালিয়ে দেশটির 2 প্রধান দ্বীপের মধ্যে যাতায়াত করতে পারছেন। পশ্চিম এস্তোনিয়ায় বাল্টিক সাগর ও রিগা উপসাগরের মাঝামাঝি অবস্থিত সারেমা ও হিউমা দ্বীপকে সংযুক্ত করা এই রাস্তার নাম দেওয়া হয়েছে আইস রোড। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে রাস্তাটি খুলে দেওয়া হয়। সেদিন বিকেলেই ওই পথে গাড়ি চলতে দেখা গেছে। টানা কয়েক সপ্তাহ তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় সেখানে সমুদ্রের পানি জমাট বেঁধে বরফে পরিণত হয়েছে। এতে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এস্তোনিয়ার ছোট্ট দ্বীপ হিউমার বাসিন্দা মাত্র 9,000। সেখানকার লোকজনকে শিশুদের স্কুলে দিতে, কেনাকাটা করতে, এমনকি 1 কাপ কফি খেতে হলেও সারেমা দ্বীপে যেতে হয়। সারেমায় 31,000 মানুষ বসবাস করে। এস্তোনিয়ার মূল ভূখণ্ডে যেতে হলেও হিউমার বাসিন্দাদের সারেমা হয়ে যেতে হয়। তাই প্রয়োজন থেকেই আইস রোড খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে হিউমার মেয়র হার্গো তাসুয়া বলেন, এটি আমাদের সংস্কৃতিরও অংশ। সড়ক প্রস্তুত করার কাজটি একেবারেই সহজ ছিল না। নিরাপত্তার ন্যূনতম শর্ত পূরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে শ্রমিকদের প্রতি 100 মিটার পর পর বরফের পুরুত্ব মাপতে হয়। নিরাপদ চলাচলের জন্য বরফের পুরুত্বের ন্যূনতম মানদণ্ড হল 24 সেন্টিমিটার। এ পথে সর্বোচ্চ 2.5 টন ওজনের গাড়ি চলতে পারে এবং গতি হয় ঘন্টায় 20 কিলোমিটারের নিচে, অথবা ঘন্টায় 40 থেকে 70 কিলোমিটারের ভেতরে থাকতে হয়। এর বাইরে যে কোনো গতি কম্পন তৈরি করে, এতে আইস রোড ক্ষতিগ্রস্ত হয়। পোল্যান্ডের ক্রুকেট ফরেস্ট এক রহস্যময় অরণ্য। এই বনের প্রতিটি গাছই অদ্ভুত রকমের বাঁকা। চলুন জেনে আসি এই খবরের বিস্তারিত। পোল্যান্ডের উত্তর পশ্চিম দিকে পশ্চিম পোমেরানিয়ার গ্রিফিনো শহরের কাছে নোভা জার্নোভা গ্রামে অবস্থিত এই ক্রুকেট ফরেস্ট। সাধারণ দৃষ্টিতে এটি অত্যন্ত সুন্দর একটি অরণ্য, কিন্তু এই অরণ্যের মূল আকর্ষণ অস্বাভাবিক আকৃতির পাইন গাছ। এই গাছগুলোর আকৃতি এমনই যে দেখলে মনে হয় যেন কোনো শিল্পী বিশেষভাবে গাছগুলোকে বাঁকিয়ে দিয়েছেন। প্রায় 400টি পাইন গাছকে কেন্দ্র করেই যত রহস্য। এই গাছগুলোর উচ্চতা স্বাভাবিক গাছের মতোই, কিন্তু সেগুলো গোড়া থেকে 90 ডিগ্রি কোণে বাঁকানো। বাঁকের পর গাছগুলো আবার সোজা হয়ে উপরের দিকে উঠেছে। ক্রুকেট ফরেস্টের গাছগুলোর এই অস্বাভাবিক আকৃতির কারণ আজও রহস্যে ঘেরা। বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দেওয়া হয়েছে, কিন্তু কোনোটি সুনির্দিষ্টভাবে প্রমাণ করা যায়নি। কেউ কেউ মনে করেন 1930 সালের দিকে স্থানীয় কাঠমিস্ত্রিরা বিশেষ উদ্দেশ্যে এই গাছগুলো লাগিয়েছিলেন এবং তারাই জাহাজ বা অন্য কোনো আসবাবপত্র তৈরির জন্য বাঁকানো কাঠ ব্যবহার করতে চেয়েছিলেন। সেই উদ্দেশ্যে কোনোভাবে গাছগুলো ছোট থাকার সময় থেকেই এভাবে বাঁকিয়ে দেওয়া হয়েছে। কেউ কেউ আবার মনে করেন গাছগুলো যখন ছোট ছিল তখন এখানে তীব্র তুষারঝড় হয়। সেই তুষারঝড়ের কারণেই প্রাথমিকভাবে বেঁকে গিয়েছিল গাছগুলো। পরবর্তীকালে গাছগুলো ফের একবার স্বাভাবিকভাবে বাড়তে শুরু করে, আর সে কারণেই গাছগুলো গোড়া থেকে এমন আংটার মতো বেঁকে গিয়েছে। মেক্সিকোয় আসন্ন ফুটবল বিশ্বকাপের ম্যাচ চলাকালে অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সহায়তা করবে একদল রোবট কুকুর। 4 পায়ের এই রোবট এমনভাবে তৈরি করা হয়েছে যেন সেগুলো বিপজ্জনক এলাকায় ঢুকে সরাসরি ভিডিও সম্প্রচারের মাধ্যমে সেখানকার পরিস্থিতি নিরাপত্তা বাহিনীকে দেখাতে পারে। টুর্নামেন্ট চলাকালে কোনো পদক্ষেপ নেওয়ার আগে নিরাপত্তা বাহিনী সেই ভিডিও দেখে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারবে। চলতি বছরের জুনে ফুটবলের সবচেয়ে বড় এই আয়োজন শুরু হচ্ছে। 11 জুন মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত। এবারের ফুটবল বিশ্বকাপের যৌথ আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বকাপের কয়েকটি ম্যাচের ভেন্যু পড়েছে মন্তেরে মহানগর এলাকায়। ওই এলাকায় গুয়াদালুপে শহরের নগর কাউন্সিল কর্তৃপক্ষ ২৫ লাখ পেসো অর্থাৎ $১,৪৫,০০০ ব্যয় করে প্রাণী সদৃশ রোবটগুলো কিনেছে। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল।